আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতায় পে স্কেল নিয়ে কিছু আলোচনা করবো এবং পে স্কেলের যে বৈষম্য, এই বৈষম্য নিয়ে আলোচনা করব। আমি গত দিনও এই বৈষম্য নিয়ে কথা বলছিলাম। আজকেও আমি শেষবারের মতো এই পে স্কেলের বৈষম্য নিয়ে আলোচনা করব। এরপর থেকে পে স্কেলের বৈষম্য নিয়ে, পে স্কেলের সর্বজনীন বৈষম্য নিয়ে আমি আর আলোচনা করব না। আমার মনে হলো আজকে আরেকটু ডিটেলে আলোচনা করা উচিত। তো আজকে আমি এই আলোচনা যে বিষয়টা ধরে আলোচনা করব সেটা যে বিষয়টা এমন যে সচিব বা আমলাদের বা সরকারি কর্মকর্তাদের খুশি করার জন্য এই পে স্কেলটা করা হয়েছে। সেখানে সচিব বা আমলারা বা সরকারি কর্মকর্তা, নট কর্মচারী, শুধু কর্মকর্তারা এখান থেকে বেশি লাভবান হবেন এবং তাদেরকে খুশি করা হয়েছে। এখানে নিচের স্তরের কর্মকর্তা কর্মচারীদের তারা কোনোভাবেই এই স্কেল থেকে মানে লাভবান তো হবে, সবাই বেতন তো বাড়বে, লাভবান তো হচ্ছে, কিন্তু ওই লাভবানের কথা আমি বলতেছি না। যে বৈষম্য আগেও যা ছিল এখনো কোনো কোনো প্রকট হয়ে গেছে। এখন বৈষম্য আর কোনো কোনো ক্ষেত্রে আরো আগেকার চেয়ে বেশি হয়ে গেছে বৈষম্য। আমি সেই কথাটা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি গতকালে আমার বৈষম্য নিয়ে আলোচনা বলছিলেন যে ভাই বৈষম্য নিয়ে আলোচনা করার দরকার কি, ভালো ভালো স্কেলটা পেলেই হয়ে গেল। ভাই বিষয়টা এমন না। আমি আমার অধিকারের জন্য কথা বলেছি, আপনি আপনার অধিকারের কথা বলেন। অধিকারের বিষয়ে কম্প্রোমাইজ করতে গেলে অধিকার থাকে না, তখন অধিকার করুণা হয়ে যায়। আমরা কি কারো করুণার জন্য করুণা ভিক্ষা চাচ্ছি কারো কাছে? আমরা চাকরি করি, চাকরি বিনিময়ে আমাদেরকে বেতন দেওয়া হয়। আমি বা আপনি কেউ আমরা কারো কারো কাছে করুণা চাই না। তো এই জন্যই এই কথাগুলো বলা। তো এখন আমরা মূল আলোচনাতে চলে আসি। খেয়াল করে দেখেন, গত পে স্কেলের 2015 সালে যে স্কেল হয়েছিল সেখানে 19 নম্বর এবং 20 নম্বর গ্রেডের ব্যবধান ছিল 500 টাকা, সরি 250 টাকা। 19 নম্বর এবং 20 নম্বর গ্রেডের ব্যবধান ছিল 250 টাকা। এই নতুন পে স্কেলে সেটা করা হয়েছে 500 টাকা ব্যবধান। তা এরপরে 18 নম্বর এবং 19 নম্বর গ্রেডের ব্যবধান ছিল 300 টাকা গত ইয়েতে, এখন করা হয়েছে 600 টাকা। জিনিসগুলো আমি আগে পড়ি, তারপর আমি মূল আলোচনাতে আসবো। তারপরে 17-18 ব্যবধান ছিল 200 টাকা, এখন হচ্ছে 400 টাকা। 16-17 ব্যবধান ছিল 300 টাকা, এখন হচ্ছে 500 টাকা। 15 এবং 16 ব্যবধান ছিল 400 টাকা, এখন হচ্ছে 900 টাকা। 14-15 ব্যবধান ছিল 500 টাকা, এখন হচ্ছে সেটা 700 টাকা। 13 আর 14 ব্যবধান ছিল, আগে ছিল 800 টাকা, এখন সেটা হচ্ছে 500 টাকা। তারপরে 12 আর 13 ব্যবধান, আগে ছিল 300 টাকা, এখনো আছে 300 টাকা। তারপরে 11-12 ব্যবধান, আগে ছিল 1200 টাকা, সরি আগে ছিল 1200 টাকা, এখন সেটা হচ্ছে 700 টাকা। এরপরে যে ডিফারেন্সটা খেয়াল করেন, আপনার 11 এবং 10-এর যে ব্যবধান, সেখানে আগে ছিল 3,500 টাকা, এখন সেটা হচ্ছে 7,000 টাকা। খুশি করা শুরু হয়ে গেল। দেখেন, খেয়াল করে দেখেন কেন খুশি করা হলো সেটা আলোচনা পরে এসেছি। তারপরে 9-10-এর ব্যবধান ছিল আগে 6,000 টাকা, এখন হচ্ছে সেটা 13,100 টাকা। 8-9 ব্যবধান আগে ছিল 1,000 টাকা, এখন হচ্ছে 2,100 টাকা। 7 নম্বর 8 নম্বর ব্যবধান আগে ছিল 6,000, এখন হচ্ছে 10,800 টাকা। 7 নম্বর 6 নম্বর ব্যবধান আগে ছিল 6,000, এখন সেটা হচ্ছে 10,800। 6 নম্বর 7 নম্বর আগে ছিল 4,000, এখন সেটা করা হয়েছে 13,000। এই যে উপরের দিকে যত যাবেন তত আরো বেশি খুশি করা হচ্ছে। 5 নম্বর 6 নম্বর আগে ছিল 4,000, এখন হয়েছে 13,000। 5 নম্বর 6 নম্বর, তারপরে 6 নম্বর 7 নম্বর, 5 নম্বর 6 নম্বর আগে ছিল 5,000, এখন সেটা হচ্ছে 15,000। 4 নম্বর 5 নম্বরে আগে ছিল 10,000, এখন হচ্ছে 14,000। 3 নম্বর 4 নম্বরে আগে ছিল 16,000, এখন হচ্ছে 13,000। 2 নম্বর 3 নম্বর আগে ছিল 7,000, এখন হচ্ছে 19,000। 1 নম্বরের ব্যবধান আগে ছিল, 1 নম্বরের দিনের ব্যবধান আগে ছিল 15,000, এখন হচ্ছে 28,000। খেয়াল করে দেখেন, আপনি হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত খেয়াল করে দেখেন ব্যবধান কোন জায়গায়, কতটুকু, 200, 300, 500, 700, 1,000, 1200 ব্যবধান আগে ছিল। এখন সেটাই ওইভাবেই ছিল, 500, 600, 400, মানে হাজারের মধ্যেই আছে, হাজারের মধ্যেই ব্যবধানগুলো রাখা হয়েছে। আর আপনি যখনই 10 নম্বর গেট পার হলো, 10 নম্বর গেট থেকে শুরু হলো, তখনই দেখেন 7,000, 13,000,
তারপর 2100, 10,800, 13,000, 15,000, 14,000, 13,000, 19,000, 28,000 ব্যবধান। একটা স্কেল থেকে আরেকটা স্কেল জাম্প করলে টাইম স্কেল বা যে কারণে এটা কর্মকর্তা যখন অন্য স্কেলে যাবে তখন তার বেতনটা কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অথচ একটা কর্মচারী যখন এক টাইম স্কেল পাবে তার বেতন কিন্তু 500 থেকে 700, 300, 400, 500 টাকা বৃদ্ধি পাবে। এটা কোন যৌক্তিক যে একটা কর্মচারী টাইম স্কেল 8 থেকে 10 বছর একটা টাইম স্কেল পাওয়া যায়, সেই টাইম স্কেল পাওয়ার পর তার বেতন বৃদ্ধি হবে 400 টাকা 500 টাকা, আর একজন কর্মকর্তা ওই 8 বছর 10 বছর পর যখন তার বেতন বৃদ্ধি পাবে টাইম স্কেল হবে তখন তার বেতন বৃদ্ধি পাবে 10,000, 8,000, 12,000, 15,000 টাকা। বা তার যখন প্রমোশন হবে, কর্মচারী প্রমোশন হলে সে পাচ্ছে 400, 500, 700 টাকা বৃদ্ধি, আর কর্মকর্তা প্রমোশন হলে তার বেতন বৃদ্ধি পাচ্ছে 8,000, 10,000, 12,000, 15,000 টাকা, বা সর্বোচ্চ ক্ষেত্রে আরো বেশি 19,000, 20,000 টাকা, 25,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। এটা কোন ধরনের কথা রে ভাই? ওরা মানুষ, নিচের স্তরের কর্মচারীরা এরা কি মানুষ না? ওদের যদি 10,000 টাকা বৃদ্ধি পায়, আপনি তো এদের ক্ষেত্রে 2,000 টাকা তো বৃদ্ধির বিষয়টা দেখাতে পারতেন। মিনিমাম একটা স্কেল থেকে একটা প্রমোশন হলে, একটা মানুষের প্রমোশন হলে, একটা উপরের স্তরে গেলে তার বেতন বৃদ্ধি যদি আপনি 500 টাকা দেখান, এটা কোন ধরনের বৈষম্য? এটা আর সেই একই ধরনের মানুষের হোক তারা কর্মকর্তা, তাদের বেতন আপনি 10,000, 15,000 টাকা একটা গেট থেকে একটা গেটে গেলে, এটা কি? এটা কোন ধরনের বৈষম্য? আগে আগে যেটা 4-5 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেগুলো 14,000, 15,000, 13,000, 12,000 টাকার মধ্যে চলে যাচ্ছে। এগুলো কি বৈষম্য না? এই ধরনের বৈষম্য যদি চলতে থাকে তাহলে আমরা বৈষম্য নিরসন হবে কবে? আমাদের বৈষম্য নিরসনটা কোন দিন হবে? কিভাবে হবে? আদৌ কোনোদিন হবে? অথচ সরকার বা প্রধান উপদেষ্টা এই কমিশনের এই রিপোর্ট দেখে তিনি মহা খুশি যে খুব সুন্দর একটি রিপোর্ট, যেখানে 20তম গ্রেডের বেতন বৃদ্ধি পাইছে হচ্ছে আপনার 11,750 টাকা, আর 1তম গ্রেডের বেতন বৃদ্ধি পাইছে হচ্ছে আপনার 82,000 টাকা। এত সুন্দর রিপোর্ট কোথায় 11,000 বা 12,000 মতো টাকা বৃদ্ধি পাচ্ছে, 11,750 টাকা, আর এই জায়গায় বৃদ্ধি পাচ্ছে আপনার 82,000 টাকা। এই হচ্ছে সুন্দর একটি পে কমিশনের রিপোর্ট। কর্মচারীরা আপনার হচ্ছে একটা গেট থেকে আরেকটা প্রমোশনের মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি পায় 400, 500, 700 টাকা, আর কর্মকর্তারা একটা গেট থেকে আরেকটা গেটে বৃদ্ধি পেলে তাদের বেতন বৃদ্ধি পায় 12,000, 14,000, 15,000 টাকা। এই সুন্দর কমিশনের রিপোর্ট, এটাকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা অতি সুন্দর একটি রিপোর্টের কথা বলে দিলেন। তাহলে বলা হয়েছিল যে এবারে কমিশনের রিপোর্ট হবে বৈষম্যবিহীন, বৈষম্য দূর করা হবে। বৈষম্য কোথায় দূর হলো? বৈষম্য তাদের প্রকট আকারে দেখা দিল। এটাই যদি বৈষম্য দূর হয় তাহলে বৈষম্য থাকলে কি অবস্থা হতো? বৈষম্য থাকলে তাহলে কোন অবস্থাকে ঠিকতো? এই স্কেলে এই পে কমিশন রিপোর্টে সবচেয়ে বেশি লাভবান হবে উপরের স্তরের কর্মকর্তারা, সচিব আমলা থেকে শুরু করে আপনার বিসিএস যে এন্টার করে, বিসিএস যে অ্যাডমিট হয় যে স্কেল থেকে, সেই স্কেল থেকে বেশি লাভবান হবে। তার নিচের দিক থেকে কর্মচারী লেভেল এগুলো তো মানে সেকেন্ড ক্লাস থেকে শুরু করে, সেকেন্ড ক্লাসে তার চলছে, কিন্তু কর্মচারী লেভেলে যেগুলো আছে এগুলো মারাত্মকভাবে এখানে যে বৈষম্য ছিল কোনো ক্ষেত্রে বৈষম্য আরো বৃদ্ধি হয়েছে। এই তো গেল একটা পার্ট। খেয়াল করে দেখেন, আমার গত আলোচনাতে আমি আমার আলোচনায় কমেন্ট করেছিলাম যে এমপিভুক্ত শিক্ষকদের পে ফিক্সেশন হবে কিনা, এটা নিয়ে কমেন্ট করেছিলেন। নিয়ম অনুযায়ী হওয়ার কথা। এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় স্কুলে আওতাভুক্ত, অতএব জাতীয় স্কুলে আওতাভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের যেভাবে স্কেল পায় এমপিভুক্ত শিক্ষকরা সেভাবে স্কেল পাবে, এটাই নিয়ম, এটাই হওয়ার কথা এবং এটাই হবে আশা করা যায়। তবে তারা বেতন পাক আর ভাতা পাক সেটা বিষয় না, জাতীয় স্কুলের আওতাভুক্ত তারা যে ভাতাটা পায় সেটা জাতীয় স্কুলে নিরিখেই পায়, অর্থাৎ তারা
পে ফিক্সেশনে হওয়ার যোগ্য, অর্থাৎ তাদেরকে পে ফিক্স দিতে হবে। না দিলে বা যদি গরিমসি করে এর দায় সরকারকে নিতে হবে, এবং এই বিষয়টা খুব একটা ভালো উদাহরণ হবে না, এবং এর জন্য সরকার মূল্য পরিশোধ করতে হবে। তো এখন এই শিক্ষকদের আরো কিছু বিষয় নিয়ে এই কমিশনের আমি বিষয়ে কিছু কথা বলবো। আপনি এমপিভুক্ত শিক্ষকদের প্রতিনিধিদের এই কমিশনে দাওয়াত দিয়ে ডেকেছিলেন, এটা খুব ভালো উদ্যোগ। আমরা তখনই বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলছিলাম, এবং আমাদের এমপিভুক্ত শিক্ষাতে যারা কর্মরত আছে তারা সবাই এটাকে সাধুবাদ জানাইছিল। তো সেখানে ডেকে নেওয়ার পর তো অপমান করা হয়েছে যে এটা আপনাদের জন্য না, আপনাদেরকে ডাকা হয়েছে তাই। তো সেটা তো গেল একটা বিষয়। ডেকে নিয়ে আপনি তাদের কাছে সুপারিশ নিলেন, কি কি সুপারিশ আছে আপনাদের। তাহলে আপনি ডেকে নিলেন, ডেকে নিয়ে তাদের কোনো সুপারিশই আপনি তাদের জন্য কোনো সুপারিশ রাখলেনই না, তাদের কোনো সুপারিশ বাস্তবায়ন করলেন না। তাহলে আপনি ডাকার দরকারটা কি ছিল? আপনি বাসায় অতিথি নিয়ে আসলেন মতামত গ্রহণের জন্য, অতিথির কোনো মতামত আপনি রাখলেন না, তাহলে সেই অতিথিকে ডাকার কি দরকার ছিল? কারো থেকে উপদেশ চাইতে গেলেন, উপদেশ দিল, একটা উপদেশ আপনি রাখলেন না, তাহলে তাকে ডাকার কি কথা ছিল? মানুষের থেকে উপদেশ কেন নেওয়া হয়? যে 10টা উপদেশ নেওয়ার পর সেখান থেকে একটি বা সেইটার আলোকে সিদ্ধান্ত গ্রহণের জন্য। তো আপনি এমপিভুক্ত শিক্ষকদের বা শিক্ষকদের প্রতিনিধিদের ডাকলেন, ডেকে তাদের কোনো সুপারিশ কার্যকর করলেন না। এমনকি তাদের যে বৈষম্য যেগুলো আছে, বৈষম্য গুলোর বিষয়ে তো আপনি দুটো একটা সুপারিশ করতেই তো পারতেন। সরকার রাখুক না রাখুক সেটা সরকার দেখবে, কিন্তু আপনি তো ওখানে কোনো না কোনো বৈষম্য নিরসন যে একটা সুপারিশ রাখতে দিতে পারতেন। তার জন্য তো আপনি সরকার তো জেল ফাঁসি দিত না আপনাদেরকে, তাহলে আপনারা কেন রাখলেন না? আর যদি রাখবেনই না তাহলে তাদের ডাকলেন কেন? সকল পেশাজীবীদের আপনি ওখানে ডাকলেন, ডেকে তাদের সুপারিশ নিয়ে আপনি একটা সুপারিশের গুচ্ছ তৈরি করলেন সেখানে, এবং সেটা সুপারিশ করেন আপনি বোঝাতে চাচ্ছেন। কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের ডাকলে তাদের থেকে সুপারিশ হলো, কিন্তু তাদের কোনো এই সুপারিশের কোনো প্রতিফলন আপনি আপনার রিপোর্টে রাখলেন না। তাহলে তার ডাকার কিছু ছিল? ডেকে অপমান করার কি দরকার ছিল? আরো কিছু বিষয় নিয়ে কথা বলি, যেটা যে আপনারা যে রিপোর্টটা তৈরি করছেন, এই রিপোর্ট বাস্তবতার নিরিখে, কোনো বাস্তবতার নিরিখে এই রিপোর্ট তৈরি হয়নি। এই রিপোর্ট গত রিপোর্টের সাথে সামঞ্জস্য করে, এই যে যেমন এই যে গতবার যেমন 19তম 20তম গ্রেডের ব্যবধান ছিল 250, এবার করছেন 500। গতবার 18-19-এর ব্যবধান ছিল 300, এবার করছেন 600। এটা কি বাস্তবতার নিরিখে এইটা তৈরি করা? এটা তো ওই মানে আপনারা যে ডাবল করছেন, এগুলো ডাবল করে দিচ্ছেন। এইটার নমুনা আমি ধরে ধরে তো দেখা দিলাম। তো এই যে গতবার ছিল 1058 ব্যবধান, এবার করছেন 2100, ডাবল। 9-10-এর ব্যবধান গতবার ছিল 6000, এবার করছেন 13,100, ডাবল বা ডাবল থেকে একটু বেশি। অর্থাৎ এটা কোনো বাস্তবতার নিরিখে আপনারা এই রিপোর্ট সুপারিশ করেননি। আপনারা যে 6 মাস এটা নিয়ে কাজ করছেন, বুঝেছেন, অনেক কাজ করছেন, এই করছেন সেই করছেন, 184টা নাকি সভা করছেন, 184টার সংগঠনের সাথে সভা করছেন, কিন্তু কারো মতামত আপনারা গ্রহণ করেননি। আপনারা আপনাদের মতো ওই গতবার যা ছিল, গতবার 2 ছিল এবার 4 করছেন, গতবার 1 ছিল এবার 2 করছেন, গতবার 3 ছিল এবার 5 করছেন, এটা করে গেছেন। এটা করতে এত 6 মাস সময় সময় লাগার কথা না, এটা 10 দিন থেকে 20 দিন সময় নিয়ে কাজগুলো করা যায়। 6 মাস বসে বসে আপনারা এই রাষ্ট্রের, এই দেশের, এই জনগণের ঘাম মিশ্রিত টাকা সুযোগ সুবিধা গ্রহণ করে তাদেরকে ঠকানোর কাজ করছেন। আপনারা আপনাদের পকেট ভারী করছেন, আপনারা আপনাদের নিজস্ব সুযোগ সুবিধা গ্রহণ করছেন। নিজস্ব সুযোগ সুবিধা গ্রহণের জন্য আপনারা 6 মাসের আগে রিপোর্টটা প্রকাশ করতে পারতেন, কিন্তু করেননি। প্রদান করতে পারতেন, কিন্তু করেননি। যে তাহলে যদি আপনি 6 মাসের সুযোগ সুবিধা না পান, এই হচ্ছে আপনাদের মন মানসিকতা। আর এখন বাহাবা নিচ্ছেন খুব ভালো একটি রিপোর্ট। কোনো ভালো রিপোর্টের এর মধ্যে কোনো বালাই নাই। এই যে রিপোর্ট, এটা একটি ওই 1 থেকে মানে 3, 4, 5 সাল পরে দিলে এই ধরনের রিপোর্ট 2-4 ঘন্টার মধ্যে তৈরি করে দিতে পারে। বেতন ডাবল করে, ডাবলের রেশিও তৈরি করতে এটা 6 মাস সময় লাগে না।
এটা করতে ওই রিসার্চও করা লাগে না, গবেষণা করা লাগে না, এগুলো ঘরে বসে থেকে এমনি করা যায়। আর বুঝাচ্ছেন যে অনেক কাজ করছি আমরা, কি কাজ করছেন আপনারা? সচিবদের সাথে যখন মিটিং করছেন, 3টে মিটিং সিদ্ধান্ত নিতে পারেননি, পরবর্তীতে মিটিং ছাড়াই আপনাদের সিদ্ধান্ত হয়ে গেল। তার মানে কি, ধরে নিলাম আপনারা কাজ করছেন, কাজ করে এসে সচিবের সাথে পরামর্শ করছেন, পরামর্শ করে কোনো সিদ্ধান্ত আসতে পারেননি, কিন্তু তারপরে আবার দেখা গেল 21 তারিখে মিটিং এর কথা, তার মিটিং এর আগে আপনাদের সকল সিদ্ধান্ত হয়ে গেল, মিটিং এ শুধু সিদ্ধান্ত রিভাইজ হলো। তার মানে কি, কি বুঝায়, কাকে কি বুঝান আপনারা? আমরা বুঝি না, আমরা ভাত মাছ খাই না, পাবলিক বুঝান। যেমন এই সরকার, এই সরকার তেমনি অথর্ব তার এই যাদেরকে এই যে বুড়া বুড়া কথা ইয়ে করে দিছিল, এরা এরা শুধু শুধু এই 6 মাসে কোটি কোটি টাকা রাষ্ট্র ধ্বংস করলো। এই ধরনের রিপোর্ট করতে এই কমিশন লাগে না, এটা ঘরে বসেই করা যায় এগুলো রিপোর্ট। আসলে এই দেশে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারাই বড় দায়িত্ববান হয়ে নিজের আখের গোছায়, যার ব্যতিক্রম এই কমিশনও করেনি। বুড়াতে বয়সে একটা বুড়া বয়সে দায়িত্ব বয়সে টাকা কামাই করে ধান্দা পাইছিল, এই কাজগুলো করছে, করে শেষমেশ যখন দেশে জট বাঁধে যাচ্ছে তখন আমরা সচিবকে খুশি করে দিয়ে নিজের কর্মকর্তাদের যা, নিজের কর্মচারীরা যা ছিল সে রেখে গেছেন, বরঞ্চ তাদের আরো বৈষম্য বাড়াতে গেছেন। আমলা সচিবরা মানুষ, কর্মচারীরা মানুষ না? আমলা সচিবরা যেখানে বসে কর্মচারীরা সেই জায়গা যদি ক্লিনিং না করে, পরিষ্কার না করে, তারা বসতে পারবে? ও তারা ছোট কাজ করে, এই জন্য তাদের কোনো দাম নাই। এই ছোট কাজ যারা করে তারা যদি পৃথিবীতে না থাকে, এই বড়রা কি করবে? ছোটরা অনেক কাজ করতে পারে, বড়রা পারে না, এটা মনে রাখবেন। পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী যেমন দরকার আছে, প্রত্যেকটি পেশাজীবীর দরকার আছে, কিন্তু আমরা কি করি? এই ছোট ছোট যারা পেশাজীবী তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করি, তাদের সাথে বৈষম্যমূলক চলাফেরা করি, সবকিছু করি। তো আমি এই যে কথাগুলো বললাম, কথাগুলো যুক্তিযুক্ত কি বাস্তবসম্মত সেটা আপনাদের বিচারের বিষয়, আপনাদের বিচার আপনারা করবেন। ভালো বললাম না অসত্য কথা বললাম সেটা বিচারে আপনারা করবেন, এবং বিচার করে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকলে আমি উৎসাহ বোধ করবো, এবং আমার ফেসবুক পেজটাকে যদি ফলো করেন তাহলে আমি উৎসাহ বোধ করবো। তো এতক্ষণ যারা আমার আলোচনাটা শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফেজ।